বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের কর্মীদের জীবন আমাদের দুঃখ মিয়ার মতো। আমি বলছিলাম কবি কাজী নজরুল ইসলামের কথা। তিনি তার গানের লাইনে বলে গেছেন, চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না আলো দিতে পড়ে কত প্রদীপের প্রাণ। তাই তো, আলো দিতে আমাদের ছাত্রলীগের কত কর্মীদের প্রাণ এভাবে ঝরে যাবে বলবেন? আজকে আমরা দেখতে পাই লাশ জেল গেটে আসে, অথচ প্যারোলে লাশের দাফনে বা এক মুঠো মাটি দেবার মতো সুযোগ একজন পিতার হয় না, একজন স্বামীর হয় না। শুধুমাত্র তিনি ছাত্রলীগ করেন বলে মিথ্যা মামলায় তাকে জেলে তো রাখলই, এবং তার পুরো জীবনটাই তছনছ করে দিল। কিন্তু আমরা এটাও তো দেখতে পেয়েছি যে দীপুমণির জন্মদিনে তার অসুস্থ স্বামী তার সাক্ষাৎ পেয়েছে। পলক সহ বিভিন্ন এমপি মন্ত্রীরা যখন আদালতে উঠেন, তাদের গায়ে আমরা নতুন শীতের পোশাকও দেখতে পাই। অথচ এই যে তৃণমূলের কর্মীরা, যে ছাত্রলীগের ভাইয়েরা, আমার ছাত্রলীগের বোনেরা, তারা কেমন আছে জেলে আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন এবং তারা জানেন। টাকা এবং ক্ষমতা কিভাবে বৈষম্য তৈরি করলো দেখেন। সাদ্দাম কিন্তু যেতে পারে নাই তার স্ত্রী সন্তানের কাছে, অথচ অন্যদিকের দৃশ্যপট দেখুন, সবাই তো বাংলাদেশ আওয়ামী লীগটা করে। ভবিষ্যৎ বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই হত্যাকাণ্ডগুলোর বিচার না করে, সাদ্দামরা যদি এটা নিজ দায়িত্বে কাঁধে নেয়, তাহলে ভুল কিছু হবে? সাদ্দাম যদি জেল থেকে বের হয়ে একটা ভিন্ন জীবন বেছে নেয়, তাহলে কি সে ভুল করবে? একটা গোটা জাতি দেখলো, গোটা পৃথিবী দেখলো এই নির্মমতা, এই বর্বরতা। আর অন্যদিকে যারা এনটি আওয়ামী লীগ আছেন, আপনারা বললেন যে এটা সাদ্দামের কর্মফল। তাহলে তো আমাকে বলতে হয় যে হাদিও তার কর্মফল ভুগেছে এবং তার পরিবার ভুগবে। আপনাদের চোখে রাজনীতি শেষ কথা, কিন্তু না, আমরা কিছু মানুষ আছি যাদের চোখে রাজনীতি শেষ কথা না। গত 17 বছরে বিএনপির সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, আমাকে একটু দেখাতে পারবেন? অথচ দেখেন, আমার আওয়ামী লীগের অনেক ভাই বোনদের মুখে শুনি, অনেক সিনিয়রদের মুখে শুনি যে বিএনপি ক্ষমতা আসলে আমরা রাজনীতি করার সুযোগ পাবো, বিএনপি ক্ষমতা আসলে আমরা এইটা করার সুযোগ পাবো, ওইটা করার সুযোগ পাবো, হ্যাঁ আমাদের জন্য এই হবে সেই হবে, অনেক কিছু আমরা শুনি। এবং আমরা ছোট তো, আমরা উত্তর দেই না, আমরা শুধু শুনি। আমরা যারা দেশে আছি, আমরা জানি আমাদের প্রত্যেকটা দিন কিভাবে যাচ্ছে, কিভাবে কাটাচ্ছি আমরা। সাদ্দামের স্ত্রীর এই আত্মহত্যা, এটা শুধু, আমি বলবো না যে মানে এটা কোনো সাধারণ আত্মহত্যা না। আমি দেখতে পাচ্ছি একটা দেশকে গলা কেটে জবাই করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে দিনের পর দিন একটি রাজনৈতিক দলের কোন দৈন্যদশা হলে তার দলের কর্মীদের অবস্থান এখানে পৌঁছায়। এখনো সেই রকম ভাবে সিনিয়র নেতাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আপনারা প্লিজ আমাকে জাস্টিফাই করার চেষ্টা করেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের অমুক নেতা এটা করছে ওইটা করছে, এগুলো আমাকে বুঝাইতে আইসেন না প্লিজ।
9 মাসের বাচ্চা, এই ছবিটা যতবার আমার চোখের সামনে আসতেছে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না। আমি নিজেকে বোঝাচ্ছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সব কিছু ঠিক হয়ে গেলেও সাদ্দামের জীবনটা কি আপনারা ঠিক করে দিতে পারবেন, গুছিয়ে দিতে পারবেন? সাদ্দামের বাকি জীবনটার দায়িত্ব নিবেন আপনারা? আজকে সাদ্দামের ঘটনা ঘটছে, সাদ্দামকে নিয়ে হইচই, রই রই সবখানে সাদ্দামকে নিয়ে লেখি চলছে। হ্যাঁ, ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে লিখতেছে। 2 দিন পরে নতুন টপিক আসবে, নতুন নিত্য খবর আসবে, সেটা নিয়ে আবার লেখালেখি হবে। আলটিমেটলি কি হচ্ছে বলেন? আমরা আসলে কোন রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদেরকে একটু বলবেন? যে আমরা এইখানে দাঁড়িয়ে আছি, আমি কোনো পথ দেখছি না, আমি কোনো আশার আলো দেখছি না, যতক্ষণ না আমার নিজের দলের নেতৃত্ব স্থানীয়রা সঠিক রাস্তায় আসবেন। আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করি যে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, কারণ একমাত্র আল্লাহই পারে আপনাদেরকে সঠিক রাস্তায় আনতে। আমাদের কারো হাতে নাই। আমরা আমরা কি করব? 5ই আগস্টের পরে অনেকবার এসব কথা বলতে গিয়ে দেখা গিয়েছে যে নিজের শত্রু হয়েছি নিজের দলের মানুষদের কাছে। আমাকে বলা হয়েছে যে এখন এগুলো বলার সময় নাই। আমাকে একটু বলেন যে এই কথাগুলো বলবার সময় কবে আসবে? আজকে কত মাস হয়ে গেছে, আপনারা ঠিক একটা ডেকোরাম সাজাতে পারেন নাই, একটা সিস্টেম দাঁড় করাতে পারেন নাই, এই সিস্টেমের মধ্যে দিয়ে একেবারে রুট যে কর্মীটা তার কাছে পৌঁছতে পারবেন। আপনাদের এই ব্যর্থতা, আপনাদের এই গ্লানির ভার আমরা সবাই ভুগছি, আর আমরা সবাই ভুগবো। এটাই আমাদের ভবিষ্যৎ। ভালো থেকো দেশ, ভালো থাকুক দেশের মানুষ।